শুধু দর্শক, আমি কবিতা দিলাওয়ার অমর একুশে বইমেলায় 2025 আমাদের এই আয়োজন। এবং যারা প্রবাসী লেখক, লেখক তো বটেই, যারা প্রবাসে অবস্থান করেন তাদের নিয়েই এবারের এই আয়োজন সাজানো হয়েছে। আর আমার সামনে বসে আছেন ফারহানা সিনথিয়া। ফারহানা, তোমাকে আহ সাদর আমন্ত্রণ জানাই কবিতার সাথে। কেমন আছো? ধন্যবাদ কবিতা আপু, আপনি চমৎকার একটা ইন্ট্রোডাকশন দিলেন আমার। আম, ভালো আছি। অনেক ধন্যবাদ আপনার আপনার কবিতার সাথে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আচ্ছা, তো ফারহানার পরিচয়টা একটু করিয়ে দিই। ফারহানা শুধু যে লেখক সেটা নয়, নন ফিকশন লেখেন সেটা নয়, তার কবিতা আছে এবং আহ, প্রাবন্ধিকও বটে। এবং ফারহানা, গতবার আমার সাথে যখন তোমার কথা হয়েছিল তুমি বলেছিলে আমাকে যে তুমি মুক্তিযুদ্ধের উপরে একটা উপন্যাস লেখার জন্য চেষ্টা করছো। সেটা কি তুমি হাত দিয়েছো? আপু আসলে গত বইমেলার যে উপন্যাসটা হুম শরতের শেষ থেকে, ওখানে তিনটে মুক্তিযুদ্ধের গল্প আছে। হুম তিনটা গল্পই বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের সার্ভাইভার যারা, এমন হুম একজন শহীদের স্ত্রীর মুখ থেকে শোনা গল্প, হুম হুম আরেকজন ক্র্যাক প্লাটুনের যোদ্ধা, ওনার কাছে নেওয়া ইন্টারভিউর গল্প, আর হুম, আরেকটা গল্প আছে আমার প্রয়াত নানা ভাই অধ্যাপক আচ্ছা। আবু সাইদ, হুম, উনি হুম, কিভাবে বেঁচে ফিরেছিলেন তেমন গল্প। আচ্ছা। তো এরকম তিনটা গল্প নিয়ে, মানে হুম, বিভিন্ন সময়ে ফ্ল্যাশব্যাকে গল্পগুলো এসেছে। আচ্ছা এটা বাদেও আপনি যে উপন্যাসটার কথা বলছেন, সেটার সময়কাল হয়তো 2026। এটা নিয়ে লিখতে আমার প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, আচ্ছা বেশ আচ্ছা। রিসার্চ করতে হচ্ছে। তো আমরা নিশ্চয়ই আগামী বই মেলাতে দেখতে পাবো। তো এবারের বই মেলাতে তোমার দুটো বই এসেছে, সেটা হচ্ছে বৃষ্টির রং হয়ে যাবে নীল, এবং আরেকটি হচ্ছে কুহুকিনী। তো বই দুটো আহ, ইতিমধ্যেই তোমার বই মেলাতে এসে পৌঁছেছে, নাকি এটা এখনো আম, প্রকাশনার অপেক্ষায় আছে? বৃষ্টির রং হয়ে যাবে নীল চলে এসেছে, তাম্রলিপি প্রকাশনী থেকে এসেছে। আচ্ছা ইতিমধ্যে আমি তিনটা চমৎকার রিভিউ পেয়েছি। আচ্ছা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমি যেভাবে লিখেছি বা আমার পাঠকের দৃষ্টিভঙ্গি, কে কিভাবে উপন্যাসটা বা কোন চরিত্রটাকে টানছে, এই ব্যাপারটা দেখতে আমার খুব আনন্দ হচ্ছে। কারণ আমরা লেখকরা কিন্তু লিখে পাঠকের উপরে ছেড়ে দিই যে তারা কিভাবে দেখছে, তাদেরকে কোন ব্যাপারটা ভাবাচ্ছে বা কোন জিনিসটা তাদের মনে অনুরণন তুলছে। তো কিছুটা আমি খুব, রিভিউ গুলো যখন আসে না, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে রিভিউ গুলো পড়ি। আমি বেশ উপভোগ করছি তাদের পর্যালোচনা বা তাদের উপন্যাসটা নিয়ে ভাবনা। হুম হুম, আর আচ্ছা। দ্বিতীয়টি হচ্ছে কুহকিনী, এটি হুম হুম, আসছে শিখা প্রকাশনী থেকে। আ- আগামীকাল থেকে বইমেলাতে শিখা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে কুহকিনী। আচ্ছা। তো আমরা একটু শুনি তোমার বৃষ্টির রং হয়ে যাবে নীল। তুমি যদি ওখান থেকে কোনো একটা অংশ পড়তে চাও এবং বইটার বর্ণনা দিতে চাও, একটু এটা কি, কোন বিষয়ে লিখেছো, কি কি নিয়ে লিখেছো? আচ্ছা, আমি ছোট করে বলার চেষ্টা করব, কিন্তু গল্পটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো আমি 2023-এর বইমেলাতে একটা উপন্যাস লিখেছিলাম, কৃষ্ণচূড়ার দিন। হুম হুম সেখানে একটা চরিত্র ছিল রিমা। সে হুম পেশায় একজন সাইকোলজিস্ট। তো এই রিমা চরিত্রটা দেখার একটা চমৎকার কারণ আছে, আমার মা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। আচ্ছা। তো আমি এমন একটা চরিত্র দাঁড় করাতে চাচ্ছিলাম, মানে আমাদের মধ্যে তো দোষগুণ মিলিয়ে আমরা মানুষ। হুম হুম আর মায়ের একটা ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্টে গিয়ে আমি একটা খুব মজার জিনিস দেখেছিলাম। সেটা কেমন, আমাদেরকে একটা প্র্যাকটিস সেশনের মধ্যে প্রথমে বাঁ হাতে ট্রেনিং দিল, তারপর ডান হাতে ট্রেনিং দিল। দেখা আচ্ছা। গেল একই সময়ে আমরা সেই কাজটা করতে পারি। হুম হুম তখন আমার একটা, অনেক বড় হবার পরে একটা বোধ এসেছিল যে আমাদের মধ্যে যেমন এমপ্যাথি আছে, আমাদের মধ্যে আমরা সেরকম তেমন জাজমেন্টাল। তো আমরা কি সব্যসাচী কিন্তু। তো রিমা চরিত্রটা সেই আলোকে আঁকা, তার মাঝে সহমর্মিতা আছে। সে মানুষকে যেমন জাজ করছে, বা জাজ না, যে সে যেমন মানুষকে মন মন পড়তে পারছে, কিন্তু তার মধ্যে সহমর্মিতা, সে সহমর্মিতা তার চর্চা করে বেশি। তো এই উপন্যাসটা সাইকোলজিস্ট রিমার একটা কেস নিয়ে। তো আমি একটু পড়ে শোনাই ফ্ল্যাপ থেকে। সাইকোলজিস্ট রিমার সাথে দেখা করতে এসেছে এক সুশ্রী তরুণী। কথোপকথনের ফাঁকে
মেয়েটির ছোঁয়াচে হাসি যেন রিমাকেও স্পর্শ করলো। সে বহুদিন পর হাসছে। হাসি থামার পরে রিমা প্রশ্ন করলো, আপনি প্রথম কবে আপনার বোনকে দেখেছেন? আপনি কিভাবে জানলেন একাধিকবার দেখেছি? মেয়েটি উত্তরে বলল, মৃত বোনকে দেখার মাঝে যে একটা অস্বাভাবিকতা আছে সে ব্যাপারটা আপনি জানেন। একবার দেখলে আপনি চোখের ভুল বলে ব্যাপারটাকে উড়িয়ে দিতেন। বেশ কয়েকবার ঘটার পরে আপনি এখানে এসেছেন। মেয়েটি উত্তরে বলল, আমি আপুকে প্রথম দেখি শরতের এক সন্ধ্যাবেলায়। বাড়ির সামনে শিউলি গাছ ঝেঁপে ফুল এসেছিল। জানালার বাইরে খসখস শব্দ। বাড়ির পেছনে একটা বাগান আছে। আমি ভেবেছি বেড়াল ঢুকেছে, তাই ভেবে জানালায় চোখ রেখেছিলাম। আপুর উকিল সেদিন এসেছিলেন উইল পড়ার জন্য। বাসায় ছিলেন জাহিদ ভাই, মোতেশাম আঙ্কেল আর আমি। জাহিদ ভাই কে? আর উইল পড়ার সময় মোতেশাম আঙ্কেল কেন এসেছিলেন? রিমা প্রশ্ন করলো। জাহিদ ভাই আপুর হাজবেন্ড। মোতেশাম আঙ্কেল উইলের বেনিফিশিয়ারি ছিলেন। ভেরি ইন্টারেস্টিং। মোতেশাম আঙ্কেল বেনিফিশিয়ারি ছিলেন কেন? উনি পরিবারের কেউ না হয়েও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আপু বলেছিলেন, যদি কখনো দুর্ঘটনায় মৃত্যু হয় তবে যেন মোতেশাম আঙ্কেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। ওনার অভিনীত শেষ চলচ্চিত্রের নাম কি ছিল? বৃষ্টির রং হয়ে যাবে নীল। বাহ! তো তোমার লেখাতে যে বিষয়টা আমি সবসময় লক্ষ্য করেছি, যদিও এ পর্যন্ত আমি তোমার ফেসবুকের পাঠক বলতে পারো, কারণ আমার হাতে এখনো তোমার বই এসে পৌঁছয়নি, কোনো বই পৌঁছায়নি। কিন্তু আমি যেটুকু বুঝতে পারি এবং তোমার এই বর্ণনা থেকে, তুমি জীবনকে খুব গভীরভাবে দেখো, এবং সেটা তোমার উম, তুমি খুব গভীরতার সঙ্গে এবং মানবিকতা, তুমি বলছিলে যে সে খুব মানবিক, হ্যাঁ, এবং তার যে পর্যবেক্ষণগুলো সেটা সে করেছে, সেটাকে সে এই একটা চরিত্র হয়ে উঠেছে। রিমার কাজটাই হচ্ছে এটা, সে আম, দেখছে এবং সমস্যার সমাধান করছে, তাই তো? এবং এই যে মনস্তত্ত্ব নিয়ে লিখেছো, তোমাকে কি কারোর সাথে এই বিষয়ে কথা বলতে হয়েছে, ইন্টারভিউ করতে হয়েছে, কোনো চরিত্র তোমাকে আম, পর্যবেক্ষণ করতে হয়েছে কিনা, যেটা আমরা তোমার লেখার মধ্যে দেখতে পাই, সেটা কিভাবে করেছো একজন লেখক হিসেবে যেটা করতে হয়? আচ্ছা, আমি চিত্রনায়িকা যে চরিত্রটা লিখেছি সেটা কিন্তু একজন চিত্রনায়িকাকে আমার দেখার খুব কাছাকাছি দেখার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, আমাদের প্রয়াত চিত্রনায়িকা দিদি, আচ্ছা, আমি ওনাকে আন্টি ডাকতাম। আচ্ছা। তো পারভিন সুলতানা দিদি খুব হুম, সম্ভবত ওনার নাম। আমি পুরো নামটা দিয়ে সম্বোধন করি কারণ একজন সম্মানিত মানুষ। তো আমি আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। হুম, তো একজন চিত্রনায়িকা হবার পরেও ওনার মধ্যে খুব মাতৃভাব প্রবল ছিল। আমি যে ওনাকে আন্টি ডাকছি এটা থেকে কিন্তু ওনার কোনো বিকার নেই। আচ্ছা, হুম, এটা হচ্ছে চিত্রনায়িকার অংশটা। আর রিমার যে অংশটা, আমি সাইকোলজি নিয়ে আসলে পড়াশোনা করি, আমার আগ্রহ আছে। সত্যি কথা আচ্ছা, বলতে আমি যেই মনোরোগগুলোর কথা লিখি বা যে ব্যাখ্যাগুলো আসে সেটা অনেকটাই আসে আমার পড়াশোনা থেকে। আমি চেষ্টা করি যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি তা যেন নির্ভুল হয়। আমি রিসার্চ জার্নাল পড়ি, পেপার বের করে পড়ি, কারণ এইটাতে কোনো রকমের ভুল তথ্য দেয়া যাবে না। খুব চমৎকার। তোমার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে, একজন লেখক লেখক হিসেবে প্রায় জীবনের আমরা যে বৈপরীত্যগুলো দিকে দেখতে পারি, দুঃখের মাঝেও আনন্দ থাকে, এবং সংগ্রামের মধ্যেও থাকে আমাদের মুক্তির আনন্দ। তো এই জটিলতাগুলোকে তুমি কিভাবে আনো তোমার লেখায়? সত্যি কথা বলতে আমার আমি বিভিন্ন জিনিস দেখে আশেপাশে দেখেই তো আমরা প্রাণিত হই। আপনার একটা খুব ছোট ঘটনা হয়তো ঘটলো যেটা আপনার মনে খুব অনুরণন তুলে গেল। আমার এই উপন্যাসের প্লটটা এসেছিল, আমরা বেড়াতে গিয়েছিলাম একটা রিসোর্টে। ঠিক আচ্ছা, সেখানে আমি জানালার কাছে দাঁড়ানো, চুপ করে কিছুক্ষণ দাঁড়ানো, আমি ঘুরে বললাম, আমার নতুন উপন্যাসের প্লটটা আমি পেয়ে গেছি। তো ওই ওই রিসোর্টের জানালায় এমন কিছু একটা ছিল যেটা দেখে কিন্তু আমার মাঝে ব্যাপারটা এসেছে। আর আপনি যে বললেন দুঃখের মাঝে বেদনা, আমার ভূমিকাতে লেখা আছে। আমাদের চারপাশে প্রচুর আহ,
নেগেটিভ জিনিস ঘটে, তাই না? একটা সময় কিন্তু আমাদের জীবন বা আমাদের দেখার চোখটা অন্যরকম ছিল। ধরুন আমারই কৈশোরে আমার যে ইনোসেন্সটা ছিল, আমি রঙিন কাচের এপাশ থেকে দুনিয়াটা দেখতাম। সেই পৃথিবী বা সেই জীবন দর্শন কিন্তু এখন আমার নেই। আমি এখন পর্যবেক্ষণ করি, আমি পর্যালোচনা করি, বা আমি একটা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করি। তখন কিন্তু আমি যা দেখতাম, যে সুন্দরটা আমার চোখে ধরা দিত, ঠিক তেমন ওই সুন্দরের সন্ধানে হয়তো আমি উপন্যাসটা লিখেছি। আমি লিখেছি রঙিন কাচের আড়াল থেকে দেখা আমার যে চোখ, আমি সেই চোখটা দিয়ে উপন্যাসটা ইতি টানার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা আরেকটা বই আসছে তোমার। তোমার কাছে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোতে যাব। তবে তোমার আরেকটা যে উপন্যাস আসছে সেটি থেকে আমি একটু পড়ি। প্লিজ, আমার সৌভাগ্য, আপনি পড়েন প্লিজ। আচ্ছা। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছে ভালো? মা প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতার এই দুটো লাইন আওড়াতেন। ভরাট কণ্ঠের আবৃত্তি যেন বাড়ির ছাদ স্পর্শ করত। তিনি হয়তো অবচেতনে আমার ক্ষমাশীল হবার শিক্ষা দিতে চাইতেন। নিয়তির অদ্ভুত খেয়ালে আমি শিখলাম অন্যায় কখনো ভুলতে নেই। জীবন আমাকে শেখালো যে অনুশোচনার দহনে পড়ে না তার অপরাধের কোনো ক্ষমা নেই। আমাদের দুজনের মাঝে কুহকিনী কে বলুন তো? যে মিথ্যের ধূম্রজালে আপনজনের জীবন তছনছ করে দিল, নাকি সেই কুহকিনী যা যে তার প্রতিদ্বন্দ্বীর অহং চূর্ণ করলো? এটাতে ভয়াবহ একটা উপন্যাস হবে মনে হচ্ছে। এটার কাহিনী একটু শুনতে চাই। আচ্ছা, এটার পেছনে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। তো আমি 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 মোটামুটি নিশ্চিত, আমি যখন এই সামনের কথাগুলো বলবো এটার সাথে অনেক লেখক নিজের জীবনে মিল খুঁজে পাবেন। আচ্ছা। আমরা কিন্তু প্রচুর পরিচিত অপরিচিত পাঠকের ইনবক্সে মেসেজ পাই, স্প্যাম ফোল্ডারে যায়। হ্যাঁ। তা আমার একটা অভ্যেস আছে, আমি কিন্তু স্প্যাম ফোল্ডারটা নিয়মিত চেক করি, কারণ অনেকে কাজের কথা লিখে পাঠান। হ্যাঁ। এর মাঝে একটা বার্তায় আমার চোখ আটকে গেল। পৃথিবীর অন্য মহাদেশ থেকে সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি আমাকে একটা লম্বা মেসেজ করেছেন। মেসেজের সঙ্গে অ্যাটাচমেন্ট হিসাবে দিয়েছেন একটা চিঠি, এবং ওনার প্রশ্ন, আমি যেহেতু কানাডায় থাকি, উনি আমার কাছে কিছু তথ্য ভেরিফাই করতে পাঠিয়েছেন। আমি বেশ কিছুক্ষণ চিঠিটা পড়লাম, পড়ে আমি বললাম, আমি ওনাকে একটা উত্তর দিলাম। একদম অপরিচিত মানুষ, কত বিপদে পড়ে আমার কাছে এসেছেন, আমার তো আমি আমার মানবিক একটা দায়িত্ব পড়ে জবাবটা দেবার। সেটা একটু প্রতারণার গল্প। আচ্ছা। তো আমি গল্পটা ভাঙছি না, আমি 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 হ্যাঁ, চাই নিশ্চয়ই পাঠকটা আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, আগ্রহটা পাঠকের। থাকুক। তো এইটা থেকে আমি তখন পুরো জিনিসটা লিখে রেখেছিলাম। এটা অনেক বছর আগের কথা, বছর দেড়েক তো হবেই, বছর দেড়েক হবেই। তো আমার মাথায় ইনফরমেশনটা একটু ফ্রেশ ছিল, আমি টুকে রেখেছিলাম গল্পগুলো। আর এই উপন্যাস লিখতে যে আরেকটা মজার জিনিস হলো, আমার একটা অশরীরী ভৌতিক একটা পর্ব লেখার কথা। তো আমি এরকম একটা আহ, আবহ তৈরি করলাম আমার চারপাশে। বাড়িতে কেউ নেই, যে বাড়িতে যে মাঝখানের ঘরটা একেবারে ফাঁকা, আমি পুরো বাড়ির আলো নিভিয়ে দিয়ে লিখছি, এবং প্রচুর পড়াশোনা করছি তখন অশরীরী নিয়ে কি হয়। যাই হোক, লিখতে লিখতে আমি একটা পর্যায়ে নিজেই ভয় পেলাম। আমার কাছে ভয় লাগছে। তখন আমার মনে হলো যে আমি যেটা লিখতে ভয় পাচ্ছি, আমার পাঠক নিশ্চয়ই পড়তে খুব ভয় পাবেন, একটু ভয় ভয়ের ব্যাপার আছে উপন্যাসে। আচ্ছা। তো যাই হোক, এই দুটো হচ্ছে খুব ইন্টারেস্টিং কাহিনী এই উপন্যাসটা লেখার পেছনে। আর হুম, আমি দীর্ঘদিন সাইবার সিকিউরিটি পেশায় চাকরি করেছি। হুম, হুম। এখন সেখানকার কিছু, করছো না?
এখন এখন আমার ফিল্ডটা একটু বদলেছে, আমি আচ্ছা ইউটিলিটিতে আছি। তো আচ্ছা। তখন আমি বেশ কিছু আহ, প্র- আমরা তো দেখি সাইবার সিকিউরিটি পেশা, তো আমরা প্রচুর অন্যায় দেখতাম বা হুম, প্রতারণার ব্যাপারগুলো দেখতাম। হুম, আমার পেশার আলোকে এই উপন্যাসটা আমি লেখার চেষ্টা করেছি। থাকুক, আচ্ছা। একটা দলিল থাকুক আমি কি কি দেখেছি। সেই আমরা অপেক্ষায় রইলাম কুহুকিনী। এই কুহুকিনীটা কে আসলে, এটা আহ, বোঝার জন্যে। তো উম, আসবে খুব শীঘ্রই এটা। আগামী কালকে প্রকাশিত হচ্ছে। আমার প্রকাশকের সাথে কিছুক্ষণ আগে কথা হলো, উনি বললেন কাল থেকে থাকবে বইটা মেলাতে। আচ্ছা। তো লেখক যার এমন পর্যবেক্ষণ, যার লেখনীতে এই ধরনের সামাজিক যে মানবিকতা, অমানবিকতা এবং আমাদের যে চারিদিকে যে সংগ্রাম, নির্যাতন, এগুলোর গল্প উঠে আসছে, তুমি যেভাবে পর্যবেক্ষণ করো সবকিছু, তার কাছেই জানতে চাইছি আমাদের সামাজিক যে বিভক্তি, এই বিভক্তি যেমন জাতি, লিঙ্গ, শ্রেণী, মতবিরোধ দিন দিন তীব্র হয়ে উঠছে, ধর্মীয়। তো এগুলোকে কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নাও? লিখতে গেলে কি কখনো চিন্তা করো যে আমি এটা লিখবো কি লিখবো না, অথবা আমার লেখা উচিত, এটা দিয়ে হয়তোবা আমি এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো? তো আমি তোমার ভাবনাটা জানতে চাচ্ছি এই বিষয়টাতে। আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। সত্যি কথা হচ্ছে, আমি ঠিক জানি না, বা আমার আহ মানে পর্যবেক্ষণ যেটা, পাঠকদের কাছে যে হুম, প্রতিক্রিয়াটা পাই, তাদের আমি আমি চাই, আমার মনে হয় না আমি লেখনী দিয়ে সমাজ একেবারে আমূল পরিবর্তন করে ফেলতে পারবো। তবে আমার একটা ক্ষমতা আছে, আমার মনে হয় পৃথিবীর সব লেখকেরই সে ক্ষমতা থাকে। আমরা পাঠকের ভাবনার জগতে আলোড়ন তুলতে পারলাম কিনা, এটা অনেকটা একটা ঢিল ফেলার মতো। আমি হুম, একটা ঢিল ফেললাম একটা দিঘির জলে, হুম, সে হুম, ঢিলটা বার কয়েক কয়েক গোত্তা খেয়ে একটা সময় কিন্তু জলটা স্থির হয়ে গেল না। ওই যে মাঝখানে যে আহ আপনার ঢেউগুলো উঠলো ছোট ছোট, আমার মনে হয় একজন লেখকের কাজ সেই ঢেউটা তোলা। এই জায়গা থেকেই আমরা লিখি, এই জায়গা থেকেই আমরা আসি। আমি অবচেতনে বেশ কিছু দুটো উপন্যাসে একটা কাজ করেছি। আমি যখন উপন্যাসগুলো শেষ হলো, আমি ভাবলাম যে এটা কেন হলো। আমি ড্রাগ অ্যাবিউজ নিয়ে লিখেছি, বিভিন্ন সময় আপনার ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, যে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, হুম, হুম, এটার মানে এটা কিন্তু খুবই ভীষণ একটা অন্যায় অপরাধ। সব অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য, এটা নিয়ে লিখেছি। তারপরে হুম, হুম, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমার লেখা আছে, আমার লেখায় এই ব্যাপারগুলো উঠে আসে। আমি জানি না আমি কতটুকু পরিবর্তন করতে পারছি, তবে মানুষ না ভাবছে, তারা পড়ে একটা জিনিস, আমার কাছে এই জায়গাটা ভালো লেগেছে আপু, আপনি এভাবে যে লিখেছেন। আমি চাই মানুষ ভাবুক। হুম, আমার মনে হুম। হয় ওটাই, অতটুকু পরিবর্তন হয়তো আমি আনতে পারবো লেখনী দিয়ে আর কি। আচ্ছা। তো বলছিলে যেমন, এই প্রসঙ্গেই মনে হলো আমার একটা কথা। আম, সম্প্রতি আম, অপর্ণা সেনের একটা মুভি এসেছে, এবং সেই মুভিটার প্রিমিয়ারে ইন্টারভিউটা যখন নিচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে পরমার মতো ছবি কি তিনি এখন বানানোর চিন্তা করছেন কিনা, বা এই সময়ে বানানো উচিত কিনা। তো ওনার উত্তরটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে পরমা যখন বানিয়েছিলাম, তখন পরমার হয়ে কথা বলার কেউ ছিল না, বা পরমাকে দেখার কেউ ছিল না। কিন্তু এখন এই সমাজটা এতটাই মুক্ত সমাজ, যার যা ইচ্ছে সে তাই করছে। এখানটাতে নতুন করে পরমাকে নিয়ে আসবার কোনো প্রয়োজন নেই। পরমার চাইতেও আরো অনেক কিছু ঘটছে এই সমাজে। তো তোমার কথা থেকেই বলছি, মনে এলো এই জন্য বললাম। তুমি সমাজের যে বিভাজনগুলো, বিভক্তিগুলো এবং সমস্যাগুলো নিয়ে তোমার লেখায় লিখছো, এবং তুমি বলেছো একটু হলেও কেউ পড়তে গেলে একজন পাঠকের মনে যদি আমি আলোড়ন তুলতে পারি, এবং সে যদি দ্বিতীয়বারের জন্যও ভাবে যে না, আমাকে এটা থেকে বের হয়ে আসতে পারবে, আমার মনে হয় লেখক হিসেবে সেটাই সার্থকতা তোমার, তাই না? জি, হ্যাঁ। আপনি একটা খুব সুন্দর কথা বললেন। পরমা সিনেমাটা আমি দেখেছি, আমি নিজেও অপর্ণা সেনের
ভীষণ রকম ভক্ত। আমি ওনার অভিনীত সিনেমা অনেক দেখেছি এবং ওনার পরিচালিত সিনেমাও দেখেছি। আপনার যেটা ওই কঙ্কনা সেনকে নিয়ে একটা বানিয়েছিলেন, 19 এপ্রিল। 19 এপ্রিল নয়, আরেকটা ছিল মিসেস আই, মিস্টার মিস্টার মিসেস আয়ার। হ্যাঁ। আমার কাছে ওই সিনেমার যে মেসেজটা, আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, সেটাই ছিল মেসেজ। তো ওই ব্যাপারটা আমি এখন এত বছর পরেও কিন্তু সিনেমাটার কথা মনে রেখেছি। আমার নামটা মুখে আসছিল না। আবার ধরুন পারমিতার একদিন, অটিস্টিক বাচ্চাকে নিয়ে যে স্ট্রাগলটা, ঠিক এই গল্পগুলো উনি যেভাবে চিত্রায়ন করেছেন, আমার আমার কাছেও গল্পগুলো এভাবে বলতে ভালো লাগে যে মানুষ ভাবুক, এত বছর পরেও আমি একজন ফারহানা সিনথিয়া, আমি ভাবছি পারমিতার একদিনের কথা। আমার মনে পড়ছে মিস্টার এন্ড মিসেস আয়ার আমাকে শিখিয়েছিল যে আহ আপনার কি বলে, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ, এই জিনিসগুলো, এটাই আপনি কোন ব্যাপারটা আপনার মনে স্থায়ীভাবে দাগ কাটলো বা আপনাকে ভাবতে শেখালো, এই ব্যাপারটুকু খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। যে কোনো হ্যাঁ, শিল্প সাহিত্য চর্চায় এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি ভাবছি যে আমাদের এই সমাজটা, তুমি একটু আগে বলছিলে, আমার অন্য প্রশ্ন প্রশ্ন লেখা ছিল, আমি ঘুরে যাচ্ছি ওখান থেকে। তোমার সাথে কথা বলতে ভালো লাগছে এই বিষয়গুলো নিয়ে, সেই জন্যই বলছি। আমাদের যে আমরা তো সবাই এখন মা, তুমি মা, তুমি একজন অবশ্যই কন্যা, এবং তুমি একজন জায়া। তোমার প্রত্যেকটা জায়গা থেকে তোমার নিজস্ব একটা অবস্থান আছে, এবং তোমার নিজস্ব আম, দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো তুমি করে চলেছো। আমাদের সন্তানরা যখন বিষাদগ্রস্ত হয়, কোনো কারণেই হোক, সেটার কারণটা আমরা বোঝার চেষ্টা করি না, এবং পরবর্তীতে যখন দেখা যায় যারা আত্মহত্যা করেছে বা আত্মহননের পথ বেছে নিয়েছে, সেক্ষেত্রে শুধু আমরা দুঃখই প্রকাশ করতে পারি। তোমার কাছে আমি তোমার লেখক হিসেবে জানতে চাচ্ছি, বা তুমি মনস্তত্ত্ব নিয়ে এখন একটা যে বই লিখেছো, এটা হয়তো বা অন্য কোনো প্রসঙ্গ এসেছে এখানটাতে, কিন্তু এটাও তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একজন মা হিসেবে, একজন সন্তান হিসেবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ না করে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কি করতে পারি? তোমার লেখক হিসেবে তুমি কি করতে পারো এখান থেকে, এটাতে? আপু আমি জানি না আপনি এত প্রাসঙ্গিক একটা কথা কিভাবে বললেন, আমি একটু ব্যাখ্যা করি। আমি লেখক না, একজন মানুষ হিসেবে বলি, হ্যাঁ, একজন বন্ধু হিসেবে প্রথমে বলি। আমি যখন ইউনিভার্সিটিতে 4th ইয়ারে পড়ি, আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ছিলাম। আমার একজন সহপাঠী আত্মহত্যা করেছিল। সেটা আমার জীবনে একটা স্থায়ী দাগ রেখে গেছে, ছাপ রেখে গেছে। আমি বলি, আমি তার কাছে যেটা শিখেছিলাম তার মধ্যে এমপ্যাথি ছিল, মানুষকে সাহায্য করার একটা প্রবণতা ছিল। আমি তার মৃত্যুর পরে তার বাবা মার সঙ্গে দেখা করেছিলাম। আমার কাছে দায়িত্ব মনে হয়েছিল, কারণ ওনাদের মনে অনেক প্রশ্ন, আমার যেমন প্রশ্ন ছিল ওনাদের মনেও অনেক প্রশ্ন ছিল। কেন? আচ্ছা, এটা অনেক বছর আগের কথা। তারপরে আমার কাছে আমি মানে মেন্টাল ইলনেস বা সাইকোলজি, ওই যে হুম। শুধু আমার মায়ের দিক থেকেও না, এই হুম। ব্যাপারটা আমার আগ্রহ যে জন্ম, এটা অনেকটা সেখান থেকেই আমার জীবনে একটা স্থায়ী ছাপ রেখে গেছে ব্যাপারটা। তাই তো আমি নিশ্চিত আহ বহু বাবা মার মনে এমন প্রশ্ন থাকেন, সন্তানের সাথে দূরত্ব কিভাবে কমাবেন। তো এই ব্যাপারগুলো আমি আমি তো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলি যে কথা বলা, কমিউনিকেট করা, ওদেরকে আমরা যে ছোট হিসাবে ট্রিট করি সেটা না করে একজন মানে ইন্ডিভিজুয়াল হিসেবে কনভারসেশন গুলো করা উচিত, সেটা যত ছোটই হোক। এটা আমার অভিমত। আমি অনেস্টলি কথা বলার চেষ্টা করি, বা আমার সুগার কোট ওর মতো করে বুঝিয়েও তো আমি ওর একটা কঠিন কথা বলতে পারি। আচ্ছা, এই একটা গেল। আর দ্বিতীয় হচ্ছে, আমি এবছর একটা ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছি। আমি হয়তো মাস দুয়েকের মধ্যে যোগ দেব। সেটা হচ্ছে মেল সুইসাইড অ্যাওয়ারনেস নিয়ে। কারণ নারীদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, সেটা নিয়ে কথা বলি আমরা তো। এই যে আমরা দুজন এতক্ষণ ধরে কথা বলছি, আমরা কিন্তু আবেগ, ইমোশনস, পার্সোনাল
এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, পুরুষ মানুষ কিন্তু এটা কম করে, কিন্তু মেল সুইসাইডটা কিন্তু বেশ একটা হ্যাঁ, বড় সংখ্যা হয়। তো আমি ঠিক করেছি আমি এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে এই বছর ভলান্টিয়ার করবো। এটা আমার কি বলবো, এটা আমার একটা পার্সোনাল অ্যাসপিরেশন। তো আমি এটাতে খুব সক্রিয়ভাবে কাজ করবো এই বছরের মাঝামাঝি থেকে। আমি আশা করছি আমি তোমার লেখার মধ্যেও পাবো এটা। এবং যারা মা, বিশেষ করে মায়েদের জন্যে, বাবা মায়ের জন্যে যেন এই বিষয়টি তাদের মনে নাড়া দেয়। তুমি এমন একটা কিছু নিয়েই এগোবে তোমার এই কাজের নিশ্চয়ই পরে। লিখবো, নিশ্চয়ই হ্যাঁ, লিখবো। হ্যাঁ, ধন্যবাদ। আর আরেকটা বিষয়ের প্রশ্ন, সেটা হচ্ছে যে আম, আমাদের যে ঐতিহ্য, ঐতিহ্য সম্পর্কে আহ লেখার মাধ্যমে তুমি সেটাকে কিভাবে, এটা আমাদের যেমন আমরা বলি যে আমাদের সংস্কৃতিটা পরিবর্তনশীল। তো পরিবর্তন হতে 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 এটা কোথায় গিয়ে পৌঁছবে? তো আমাদের এই সংস্কৃতি বা আমাদের এই যে যাপিত জীবনটা আমরা রেখে এসেছি, আহ একটা জাতি হিসেবে আমাদের যে সৃষ্টি হয়েছে, সেই জাতি সৃষ্টি হওয়ার পরে আমাদের যে ঐতিহ্যগুলো, যে যাপিত জীবন, সেই জীবনটাকে তুমি কি মনে করো যে আমাদের লেখার মাধ্যমে ওটাকে রেখে যাওয়া উচিত? অর্থাৎ আমি শৈশব কৈশোর কেমন ছিল, আমাদের সন্তানেরা কিন্তু সেটা বুঝতে পারে না আমরা কিভাবে বড় হয়েছি, কোথা থেকে এসেছি, আমাদের পরিবেশটা কেমন ছিল, ঐতিহ্য কি ছিল, বিশেষ করে প্রবাসী লেখক যারা, তাদের জন্য বলছি। তো এই বিষয়গুলো নিয়ে কি তোমার লেখার কোনো ইচ্ছে আছে, বা এটাকে নিয়ে তুমি? আমি আসলে লিখেছি আপু, পহেলা বৈশাখ নিয়ে আমার একটা গল্প আছে, আরেক বৈশাখ, এটা তো আচ্ছা। আমাদের ঐতিহ্যের একটা অংশ। আচ্ছা, তারপরে আমাদের ফাল্গুনের যে উৎসব, সেটা নিয়ে, বইমেলা নিয়ে আমি একটা লিখছি। এটা একেবারে কি বলবো, আমার নিজের নিজের জীবন থেকে নেওয়া। হুম, ফুলার হুম। রোড থেকে হেঁটে গিয়ে বইমেলা থেকে বই কেনা, এটা নিয়েই পুরো গল্পটা। আচ্ছা। তো বিভিন্ন মানে ঢাকা ইউনিভার্সিটি এলাকার বিভিন্ন উম, দৃশ্য চলে এসেছে। আসলে আমি এই ব্যাপারগুলোতে আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম। ছোট ছিলাম তখন। আমার নানার একজন বন্ধু ছিলেন ডক্টর আব্দুল মতিন, ওনাকে আমি এবার একটা বই উৎসবে করেছি। তো নানা ভাই এখন নেই। তো ওনার বাড়িতে, ওনার ফুলা রোডের বাড়িতে পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, ফাল্গুনের সময়টা আমি যেতাম, কারণ নানু আমাকে নিয়ে বের হতেন। আচ্ছা। নানুর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আমরা সারাটা দিন ধরে ঘুরতাম, একেবারে সকাল থেকে সন্ধ্যায় এসে বাড়িতে ঢুকতাম। ওই যে সময়কালটা, মানে আমার তো মনে হয় ওটা আমার জীবনের কাটানো একটা খুব রঙিন সময়, হুম, খুব হুম। সুন্দর একটা সময়, যেটা চাইলেও আমি আর কখনো ফেরত পাবো না। ওই বইমেলা, সেই জিনিসগুলো হয়তো আমাকে এমন ভাবে প্রভাবিত করেছে যে আমি বড় হয়ে কলমটা বেছে নিয়েছি। এগুলো আসে আমার লেখায়, উঠে আসে। আচ্ছা, এবার একজন ব্যক্তি হিসেবে জানতে চাই, সেটা হচ্ছে যে একজন মা তার সন্তানকে বড় করছে, এবং যার হাতে কলম আছে, যে লেখনির মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতি, অনেক কিছুই তুলে ধরছে, সেই মা হিসেবে তুমি তোমার সন্তানের জন্য এই প্রবাসী থেকে কি করতে চাও? মানে কিভাবে তুমি তাকে তোমার যে দেশ, তোমার ভাষা, তোমার সংস্কৃতি, এগুলো সম্পর্কে তুমি তাকে কিভাবে আম, এই যে ধরে রাখা, ওদেরকে জানানো, সেটা কিভাবে সম্ভব? একজন সাধারণ মা, যিনি লেখেন না, যিনি এত পর্যবেক্ষণ করেন না, তার কি করণীয় আছে? এটা তো অনেক কঠিন প্রশ্ন আপু। আসলে আমি কিভাবে জেনারেলাইজ করে বলি, তারপরে বলি। হুম, আমার একটা উপন্যাস ছিল দ্বিতীয় জীবন, তো সেখানে দেখেছিলাম এটা আমাদের দুই জেনারেশনের যে গ্যাপটা হচ্ছে, ওটা কেন হচ্ছে, ছেলেমেয়েরা কেন বাংলা সংস্কৃতি, মানে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাচ্ছে না। আমার কাছে মনে হয়েছে কি জানেন, আমি নিজের জীবন দিয়েও যেটা দেখেছি, আমি যখন বয়স অনেক অল্প ছিল, একটা সময় আমি কিন্তু সবকিছুতে পার্টিসিপেট করতে চাইতাম না, পরে কিন্তু আমি আমার শেকড়ের কাছে ফেরত গেছি, গেছি কিন্তু এক এক করে 7টা বই লেখা হয়ে গেছে। তো এটা কেন হলো? আমি প্রশ্নটা যখন নিজেকে করেছি, যে উত্তরটা পেয়েছি আমি সেই উত্তরটাই দিই। আপনি
ভালোবাসা দিয়ে মানুষকে যেটা শেখাতে পারবেন, সেটা জোর করে কখনো পারবেন না। নিজের সন্তানের উপরে চাপিয়ে দিতে গেলে ওরা আমাদের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাবে। বরঞ্চ আমরা যদি তাদেরকে এই শিক্ষাটা দেই, এই যে উৎসবের মাঝে, এই আনন্দের মাঝে আমাদের ঐতিহ্য ইতিহাস জানা শেখা, সেখান থেকে যদি আমরা সেভাবে যদি অগ্রসর হই, আমি নিশ্চিত একসময় তারাও আমার মতো শিকড়ের সন্ধানে ফিরে আসবে। চমৎকার, তোমার আশা পূর্ণ হোক। আমরা অনেক কথা বললাম, অনেক কথা না বলা রয়ে গেল। এটা আমরা ভবিষ্যতে আরো একটি পর্বের জন্য ধরে রাখলাম। আর আহ, তোমার বই সম্পর্কে যদি আর কিছু বলতে চাও এবং আমার দর্শকদের জন্য কিছু বলতে চাও, বলতে পারো বিদায় নেওয়ার আগে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি একটা কথাই বলবো, আমি তো বইয়ের মানুষ। আমার মনে হয় যে আমার যে অল্প যেটুকু শেষ কথা, সেটা হচ্ছে বইয়ের সঙ্গে থাকুন। এটা তো ভাষার মাস। এটা ভাষার মাস। বইমেলার সময় আপনারা সন্তানকে বই কিনে উপহার দিন। আর শুধু আমার বইয়ের কথা বলছি না, আমি বলবো সব লেখকদের বই কিনুন, পড়ুন। আপনার চিন্তার বাইরের জগতের সাথে একটা সংযোগ হবে, চেতনার একটা, চিন্তার একটা উম, নতুন জানালা খুলে যাবে। আর আমার বইগুলো পাবেন শিখা প্রকাশনীতে, পাওয়া যাবে খুবুকিনি কাল কাল থেকে। আর বৃষ্টির রং হয়ে যাবেনি পাওয়া যাচ্ছে তাম্রলিপি প্রকাশনী থেকে। বাহ, চমৎকার। শুনলেন দর্শক, আপনাদের যাদের ইচ্ছে তারা সংগ্রহ করতে পারেন বই দুটি। এবং যেমনটি ফারহানা বলেছে যে বই কিনুন এবং আপনার প্রিয়জনকে পড়তে দিন। আর আর নিজে তো পড়বেনই, প্রিয়জনকে পড়তে দিন। পাঠ্যাভ্যাস আমাদের তৈরি করাটা খুবই জরুরি। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ ফারহানা তোমাকে আমার শোতে আসার জন্যে। আর সবার জন্য অনেক শুভকামনা।